থ্যাংক ইউ তরিকুল। তোমাদের অ্যাসাইনমেন্টের খাতা দিয়ে দেওয়া হয়েছে জানো। অ্যাসাইনমেন্ট এখানে একটু কথা বলার আছে। তোমাদের দুটো ব্যাচের খাতা দিয়ে, তিনটা ব্যাচের। এর মধ্যে কয়েকজন, মনে হয় 3 জন বা 4 জন 15-তে 15 পেয়েছে। একটু জানাই, তারা লিখেছে তোমাদের যে কার সবার চেয়ে সবচেয়ে কম লিখেছে। কিন্তু তারা 15-তে 15 পেয়েছে, কারণ যেহেতু নম্বরের একটা রুব্রিক্স আছে, এই রুব্রিক্সটা ফলো করা খুব জরুরি। তারা একেবারেই নিজের মানে যেটুকু দরকার, আমি একজনকে দিয়েছি 2.5 পৃষ্ঠা লিখেছে, সে 15-তে 15 পেয়েছে। তা এরকম হয়েছে। এটা একটা ইস্যু। আরেকটা ইস্যু হচ্ছে প্রচুর প্লাজারাইজড কন্টেন্ট আছে। এর মধ্যে হ্যাঁ, কেউ কষ্ট করে হাতে লিখে দিয়েছে, কেউ সেই কষ্টটা করে না, টাইপ করে দিয়েছে। আমি শুধু একটা অ্যালার্ট পাঠিয়েছি যে সিমিলারিটি আইডেন্টিফাইড, কিন্তু আমি কারো নম্বর কাটিনি সেজন্য। এটা তোমার জানা থাকা দরকার যে যাদেরই সিমিলারিটি আইডেন্টিফাইড আমি অ্যালার্ট পাঠিয়েছি। এমনও হয়েছে 2-1 জনের সিমিলারিটি ছিল কিন্তু হয়তো মেসেজটা যায় নাই। আমি হয়তো অনেকগুলো খাওয়া তো হয়তো 2-1টা যায় নাই, কিন্তু কোনো নম্বর তোমাদের এবার কাটি নেই। সুতরাং খুব বেশি দুশ্চিন্তারও কারণ নাই। কিন্তু এই জিনিসটা খুবই সহজ লেখা ছিল। বলেছিলাম যে 2.5 থেকে 3 পৃষ্ঠার মধ্যে লেখা শেষ করতে। টাইপ করলে 2 পৃষ্ঠা, হাতে লিখতে 3-4 সর্বোচ্চ এরকম। 11-12 পৃষ্ঠার অ্যাসাইনমেন্টের দেই নাই তো, এত বড় অ্যাসাইনমেন্ট দিয়ে সময় নষ্ট। তোমরা কেন এত সময় নষ্ট করেছো? বিভিন্ন জায়গা থেকে খুঁজে খাজে ক্লাস লেকচারটা শুনে জাস্ট একটু ঘাটাঘাটি করে এটা লিখতে সর্বোচ্চ 1 ঘন্টার কাজ দিয়েছিলাম। অনেক সময় দিয়ে ফেলেছো এটার পিছনে। এত লেখা যায়নি। সামনে যখন ভবিষ্যতে চাকরি করবে, বিভিন্ন প্রতিষ্ঠানে যাবা, যেকোনো কিছু রিপোর্ট করার আগে তোমার মনে রাখতে হবে রিপোর্ট করার মতো অনেক ইনফরমেশন তোমার হাতে থাকবে। এর মধ্যে সব কয়টা রিপোর্ট করা যায়, মানে রিপোর্ট করা যায় এমন ইনফরমেশনই থাকবে অনেক, ঠিক আছে? কিন্তু তার মধ্যে কতটুকু তুমি দিতে চাও এই রিপোর্টটায়, সেটা তোমাকে আইডেন্টিফাই করতেই হবে। নাহলে প্রশ্ন আসবে যে এই লেখাটা শেষ কোথায় আসলে। ঠিক আছে, অনেকের ভূমিকা চলে এসছে 1-1.5 পৃষ্ঠা। শ্রীকৃষ্ণ কীর্তনের কবে পাওয়া গেছে, আমি চেয়েছি আধা চরিত্রের বিশ্লেষণ। তোমার মানে টাইপ করলে 1/2 পৃষ্ঠা, ঠিক আছে, বা 1/2 পৃষ্ঠার একটু বেশি, প্রশ্নটা একটু বড় ছিল। যাই হোক, সেটা অন্য কথা। আমরা ক্লাসে যাই। তরিকুল রেকর্ড করছে। স্যার আমাদের সেকশনে কয়দিন আগে শোনা হ্যাঁ তাহিয়া বলো। 15 কে পেয়েছে আমাদের সেকশনে তো হাবিব তো 15 পেয়েছে আমার মনে আছে, আর আরো একটা ছেলে 15 পেয়েছে। আরো একটা ছেলে 15, 2 জন ছেলে 15 পেয়েছে এখানে। তাসলিমা আক্তার 15 পেয়েছে আমার যদি মনে আছে। বলো ফারজানা। স্যার আমাদের আমার ভাইবার একটু শিওর দিবেন। ভাইবার নম্বর দিয়ে দিয়েছি অনেক আগে। স্যার আমি জয় বলছিলাম। দিতে পারিনি হ্যাঁ জয় স্যার, বলো। ওটা কি পিডিএফ করে স্যার দিবেন? আমি জানিয়ে দেবো, সমস্যা নাই। পুরো মার্কস আগে জয়ের প্রশ্নটা শুনে নি ফারজানা, একটু বসো। আমার হ্যাঁ প্রশ্নটা জয় হচ্ছে বলো। আমি দ্বিতীয় সিটে মিস করছিলাম, তো তৃতীয় সিটটা আমার জমা হয়েছে কিনা স্যার একটু ইনশিওর হতাম স্যার, প্লিজ একটু যদি ফোন দিও, দেখেন। আমাকে ফোন দিও, ক্লাসের এখন 5টার কি দিকে ফোন দিও। না এখন ক্লাস এখন নিব দেখা তো, যাবে না? এখন তো ক্লাস নেব। ও, হ্যাঁ তুমি 5টার তাহলে দিকে স্যার ফোন দিও, সন্ধ্যায় ঠিক ফোন আছে? দিব। হ্যাঁ ওকে স্যার। ফারজানা আক্তার, আমরা মার্কসটা হয়তো শেষের দিকে দিয়ে দেব। তুমি আমাকে ফোন দিয়ে তুমি মার্কসটা জেনে নিতে পারো, সমস্যা নেই। আমরা ক্লাসে যাই আপাতত, ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। ক্লাসে যাওয়ার আগে স্যার তোমাদের আমার একটা কোশ্চেন ছিল স্যার। ফারিয়া নোভা বলো। জি স্যার। স্যার আমার তো এক্সাম মানে সিটি 2 নেওয়ার কথা ছিল ইভিনিং ব্যাচের সাথে। আমরা এখন একটু ক্লাসে যাব। বাংলা উপন্যাস নিয়ে পড়াশোনা। তারেকুলের কাছে যদি ভিডিও এডিটর থাকে প্রথম 15 মিনিট ছেটে দিও, এটা তোমাদের ক্লাসের কিছু থাকলো না। আচ্ছা ঠিক তো আছে স্যার। আচ্ছা যদি সম্ভব হয় তোমার পক্ষে। আহ, বাংলা গত ক্লাসে বাংলা গীতি কবিতা দিয়ে আমরা শেষ করেছিলাম আমার যতদূর মনে পড়ে, এবং সম্ভবত লাস্ট ক্লাসে 16ই ডিসেম্বর ছিল, তাই না? তোমাদের গীতি কবিতা 2 শেষ হয়েছিল, অর্থাৎ তোমাদের কাজী নজরুল পড়িয়েছি না? কেউ একটু বলো, তোমাদের কাজী নজরুল পড়ানো হয়েছে না? কাজী নজরুলের সাথে হালকা করে পড়ানো হয়েছিল। হ্যাঁ, গীতি কবিতা 2, তার মানে কাজী নজরুল ইসলাম পড়ানো হয়েছে, ঠিক আছে। এখন থেকে তোমাদের ক্লাস রেকর্ড আপলোড করা হয়েছে। খেয়াল করো, উপন্যাসে যখন যাব, প্রথম প্রশ্ন হলো উপন্যাস
বাস্তব যদি শব্দটা বলি, তোমাদের চোখের সামনে একটা বই, হ্যাঁ, ৮০ পৃষ্ঠা, ১২০ পৃষ্ঠা, ২০০, ২৫০, ৩০০, ৫০০ পৃষ্ঠার বই চেহারা ভেসে ওঠে। যে বইটার মধ্যে কতগুলো অধ্যায় ভাগ করা রয়েছে, এবং এই বইয়ের একটা নাম রয়েছে। বইটা কবিতা আকারে লেখা হয় নাই, বইটা গদ্য আকারে লেখা হয়েছে। এবং আহ, এই বইটা বিভিন্ন অধ্যায়ে ভাগ। তোমরা যারা হুমায়ুন আহমেদের বিভিন্ন উপন্যাসের সাথে পরিচিত আছো জানো, অন্য উপন্যাস নাও পড়ে এই উপন্যাসগুলো তোমাদের পড়া হয়। একটা উপন্যাসের বই দেখা যায় বিভিন্ন অধ্যায় বা বিভিন্ন পরিচ্ছেদে ভাগ করা থাকে। যখন একটা উপন্যাস খোলো, তখন ওই উপন্যাসের মধ্যে তোমরা একটা কাহিনী আশা করো যে এর ভিতরে বাস্তব জীবনে কোনো একটা গল্প আছে, সেই গল্পটা এগিয়ে গেছে এবং তার মধ্যে কিছু চরিত্র রয়েছে, পাত্রপাত্রী রয়েছে। অর্থাৎ সহজ কথায় বাস্তব জীবনের কোনো একটা নির্দিষ্ট অংশকে উপন্যাসে তুলে আনা হবে রেশনালি, গদ্য রূপে। এখন খেয়াল করো, কবিতা এতদিন তো কবিতা পড়ছিলাম, এই প্রথম কিন্তু গদ্য সাহিত্যের নমুনা পড়ছি। এতদিন যখন কবিতা পড়ছিলাম, কবিতায় দেখেছিলাম যে কবিতা অনেকটা যে কোনো একটা নির্দিষ্ট বিষয়ে কবির স্বতঃস্ফূর্ত ভাবোচ্ছ্বাস থেকে তৈরি হচ্ছে। তাকে শুধু বক্তব্য প্রকাশ করলেই চলছে না, বক্তব্যকে ছন্দে একটা নির্দিষ্ট নান্দনিকতায় একটা নির্দিষ্ট কাব্য প্রতিভা দিয়ে বেঁধে দিতে হচ্ছে তার কথাগুলো। তার কিছু কিছু হয়ে উঠছে কবিতা, কিছু কিছু হয়ে উঠছে কালজয়ী কবিতা। এরকম ঘটনার বর্ণনা কবিতায় থাকে না। তোমরা প্রশ্ন করতে পারো যে মধ্যযুগের কবিতা ছিল, রাইট? এখন আমরা বলছিলাম কিন্তু মুকুন্দরাম চক্রবর্তীকে বলা হয়, উনি যদি আধুনিক যুগে জন্ম নিতেন, উনি আহ কবি না হয়ে হতেন ঔপন্যাসিক। কারণ তার কাব্যে উপন্যাস যেভাবে লেখা হয়, তিনি তার অনেক কিছু অনুসরণ করেছেন। কিভাবে লেখা হয় সেটা পরে আসছি। অন্যান্য কাব্যগুলো দেখা যাবে যেরকম কাহিনী বর্ণিত হয়েছে, কিন্তু তাদের একটা ওগুলোতে একটা বিষয় ছিল, ছন্দ ছিল মাস্ট। ছন্দ মাস্ট হওয়ার কারণ হচ্ছে এই ছন্দ অনুসারে লেখা, এটা মানুষের একদম ছন্দ বেঁধে লেখা মানুষের প্রাচীন বৈশিষ্ট্য। এর সাথে কিছু কগনিটিভ বায়াসের সম্পর্ক আছে। এই ছন্দ মানুষকে অনুপ্রাণিত করেছে বেশি তার বায়োলজিক্যাল ফিচার্স এর কারণে, এবং এই ছন্দবদ্ধ জিনিস, ছন্দবদ্ধ রচনা মনে রাখা সহজ, যেহেতু আগে ছাপাখানা ছিল না, মনে রাখতে হতো। ফলে কাব্য প্রতিভার আলাদা গুরুত্ব ছিল। আজম স্যারের লেকচারটা যারা শুনেছো সবাই জানো যে উনি একটা কথা বললেন, গদ্য সাহিত্য তৈরির সাথে রেশনালিটির সম্পর্ক রয়েছে। ঠিক এরকম কবির প্রকট ভাবোচ্ছ্বাস থেকে উপন্যাস তৈরি করা যায় না। হ্যাঁ, উপন্যাস তৈরি করতে গভীর জীবন দৃষ্টি লাগে, উপন্যাস তৈরি করতে অত্যন্ত শক্তিশালী ভাষা দক্ষতা লাগে। কিন্তু কেবল একটা লোকের প্রচুর তার ভাবের আম আন্দোলন চলছে মনে, তা থেকে হয়তো কবিতা তৈরি করা সম্ভব। কিন্তু উপন্যাস অত্যন্ত সচেতনভাবে রেশনালি লিখতে হয়। আবার ওই গদ্য সাহিত্যে লিখতে পারার কারণে উপন্যাসে দেখা যায় যে কলেবরটা অনেক বেড়ে যায়। ফলে এবং লেখার স্পিডটা বেড়ে যায়। যেহেতু এখানে আমার লেখার জন্য কোনো অলংকার ফলো করতে হচ্ছে না, লেখার স্পিডটা বেড়ে যায়। স্পিডটা বেড়ে গেলে লেখক অনেক বিষয় লেখার সুযোগ পান। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে এই উপন্যাস কেন তৈরি হবে? অর্থাৎ কোনো লেখক, হুম, এমন হতে পারে তিনি কোনো একটি পুরুষ লেখকের কথা বলছি। তিনি কোনো নারীকে দেখে মুগ্ধ হয়েছেন। তিনি হয়তো তার প্রেমে পড়েছেন। তাকে নিয়ে তিনি যেকোনো মুহূর্তে একটা ভাবোচ্ছ্বাসপূর্ণ কবিতা লিখলেন। তিনি হয়তো কোনো একটা আন্দোলন দিয়ে খুব বেশি আলোড়িত হয়েছেন। সেই আন্দোলন সংক্রান্ত, সেই আন্দোলনের আ মুখপাত্রদের নিয়ে তিনি একটা কবিতা লিখলেন। কিন্তু প্রশ্ন হলো, এই সাহিত্যিক কষ্ট করে উপন্যাস লিখতে যাবেন কেন? উপন্যাসের মধ্যে কি থাকে? কি থাকে বলে তিনি উপন্যাস লিখতে চান? অর্থাৎ উপন্যাসের মধ্য দিয়ে ঔপন্যাসিক বা সাহিত্যিক, আমি সাহিত্যিক শব্দটা ব্যবহার করব, তোমরা ঔপন্যাসিক হিসেবেই ধরবে। ঠিক আছে? আ যে ঔপন্যাসিক এই উপন্যাসের মধ্য দিয়ে মানুষের কাছে কি মেসেজ দিতে চান বা চান কেন? উপন্যাসকে তিনি প্ল্যাটফর্ম মনে করেন কেন কবিতাকে বাদ দিয়ে? দেখো, তার জন্য জানা দরকার যে উপন্যাসের মধ্যে কি আছে বা উপন্যাসটা তৈরি হওয়ার বা উপন্যাসের গঠনটা কি? সেটার উত্তর দিয়ে আমরা তারপরে যাবো যে সাহিত্যিক কেন উপন্যাসকে প্ল্যাটফর্ম হিসেবে নিচ্ছেন বা উপন্যাস তৈরি করতে
উপন্যাস তৈরির মোটিভেশনটা তিনি কোত্থেকে পাচ্ছেন। খেয়াল করো, উপন্যাসের মধ্যে প্রথম যে গুরুত্বপূর্ণ উপাদান সেটা হলো ঘটনা। বাস্তব জীবনের যে কোনো একটা মূল ঘটনাকে সাহিত্যিক বর্ণনা করতে চান। সেই ঘটনাকে সাপোর্ট দেওয়ার জন্য কিছু সাবপ্লট থাকে। অর্থাৎ কারণ কোনো কাহিনী সে একা একটা কাহিনী হয়ে দাঁড়াতে পারে না। কেন দাঁড়াতে পারে না? ধরো আমি তোমাদের সাথে এখন এখানে কথা বলছি, এটা যদি মূল কাহিনী হয়, আমাদের এই বিল্ডিংটার পাশের বিল্ডিং এর কনস্ট্রাকশন চলছে, সেখানে প্রচুর শব্দ, সেটা হবে পার্শ্ব কাহিনী। ওটাকে বাদ দিয়ে আমার সিচুয়েশনটাকে তুমি বর্ণনা করতে পারবে না, কারণ ওই কনস্ট্রাকশনের শব্দের একটা প্রভাব এই কক্ষের মধ্যে রয়েছে। ওটা হবে ওটা আমার মূল প্লট না, ওইটা নিয়ে কিছু বলতে চান না, কিন্তু ওইটার ইনফ্লুয়েন্স আমার উপর রয়েছে বলে সাবপ্লট রয়েছে। সাবপ্লট কেন আসে? কারণ একটা উপন্যাসে অনেকগুলো চরিত্র থাকে, তাদের অনেকগুলো ঘটনা রয়েছে, সেই ঘটনাগুলোকে একটা একটার সাথে মানে মানে ফিতার মতো বাঁধতে হয়। যে কারণে সাবপ্লট, কিন্তু মূল প্লট থাকে একটা। তোমরা হুমায়ুন আহমেদের উপন্যাস সবাই পড়েছো, দেখা যাবে যে হিমু কোনো একটা নির্দিষ্ট কয়েকটা চরিত্রকে কেন্দ্র করে কি আচরণ করছে, ওইটা হচ্ছে মূল প্লট, এবং তাকে কেন্দ্র করে অন্যরা কি আচরণ করছে ওগুলো হচ্ছে সাবপ্লট। ঠিক আছে, গেল। এই যখন এই ঘটনা তৈরি হয়, প্রথম থাকবে এই ঘটনা, আমরা যে কোনো একটা বিষয়ে সাহিত্যিক কিছু বলতে চাচ্ছেন। আচ্ছা, দ্বিতীয় কথা হলো, এই ঘটনাগুলো ঘটাবে হচ্ছে বিভিন্ন চরিত্র, অর্থাৎ প্রত্যেক উপন্যাসে কিছু পাত্রপাত্রী থাকবে। কারণ একটা ঘটনা ঘটতে মানুষের প্রয়োজন। কোন একটা ঘটনা, কবি যে প্লটটা, সাহিত্যে যে প্লটটা বা সাবপ্লটটা বর্ণনা করতে চাচ্ছেন, তার জন্য যে মানুষদের দরকার, ওই প্লট বই সাবপ্লটে যে মানুষ থাকে, সেই মানুষদেরকে সাহিত্যিক উপন্যাসে চিত্রিত করবেন। ফলে উপন্যাসে আমরা পাবো একাধিক চরিত্রের একটা সমাবেশ। তাদের মধ্যে সবাই কেন্দ্রীয় চরিত্র হবে না, কেন্দ্রীয় চরিত্র হবে একটা কি দুইটা। হ্যাঁ, খুব কম, মানে যাকে কেন্দ্র করে, যার জীবনকে কেন্দ্র করে উপন্যাস লাগাবে। অর্থাৎ এই যে কবি, আমি বারবার কবি বলছি, কবি বলি আর সাহিত্যিক বলি, ঔপন্যাসিক বোঝাচ্ছি আমি। এই যে ঔপন্যাসিক, তিনি আহ কেন্দ্রীয় চরিত্রকে বর্ণনা করতে চান, বা কেন্দ্রীয় চরিত্র হয় একটা, এই জন্য তিনি যে ঘটনাটাকে ব্যাখ্যা করতে চান, সেই ঘটনাটাকে কারো দৃষ্টি দিয়ে দেখেন। কোন একটা চরিত্র হয়তো বা তিনি, ধরো, হ্যাঁ, মালিবাগ থেকে, বা ধরো এই রামপুরা ব্রিজ থেকে তুমি গুলিস্তান যাবে বাসে করে। এখন এই যাত্রাটা একজন বাস কন্ডাক্টরের চোখে একরকম এবং একজন যাত্রীর চোখে একরকম। এখন তোমার গল্পটা কার, গল্পটা কন্ডাক্টরের না গল্পটা যাত্রীর, সেটার উপর ডিপেন্ড করে তৈরি হবে তোমার তোমার কেন্দ্রীয় চরিত্র। ঘটনার উপর ডিপেন্ড, তুমি কোন ঘটনাটা বলতে চাও, বা কেন্দ্রীয় চরিত্রের উপর ডিপেন্ড করবে ঘটনা, এভাবে বলা যায়, দুটো প্রায় অবিচ্ছেদ্য ব্যাপার। হ্যাঁ, এবং যেহেতু ওই যে একটা ঘটনা অনেকগুলো চরিত্র ছাড়া ঘটতে পারে না, ঠিক আছে, তুমি যখন কোনো রেস্টুরেন্টে খেতে যাচ্ছ, সেই রেস্টুরেন্টে খাবার বর্ণনা দিতে গেলে শুধু তোমার কথা বললে চলবে না, তার আশেপাশে কিছু ক্যারেক্টারের বর্ণনা চলে আসবে। ঠিক আছে, সেই চরিত্রগুলো ঘটনার জন্য প্রয়োজনীয় হতে পারে, আবার ঘটনার জন্য অপ্রয়োজনীয়, কিন্তু কেবলমাত্র সিচুয়েশনটা বর্ণনার জন্য প্রয়োজনীয়, এমনও হতে পারে। ঠিক আছে, সাধারণত উপন্যাসটা থাকে ফ্যাটলেস। হ্যাঁ, খুব বেশি, মানে সাধারণত এখানে মানে বাড়তি কথাবার্তার খুব বেশি জায়গা এখানে থাকে না। আচ্ছা, এখন এই তো গেল ঘটনা আর চরিত্রের কথা। এখন ঘটনা আর চরিত্র থাকলেই সেটা উপন্যাস হয়ে যাবে? না, একটা উপন্যাস তৈরি করার কিছু নিয়ম কানুন রয়েছে। আমি যে কোনো ঘটনা আহ মানে এভাবে বলতে শুরু করলেই সেটা উপন্যাস হয়ে যাবে না। যেমন তোমার ডায়েরিটা উপন্যাস হবে না। ঠিক আছে, কেন উপন্যাস হবে না? উপন্যাস কি সেটা বলি, তাহলেই বুঝবা কেন উপন্যাস হবে না। এই যে যখন একটা উপন্যাস সাহিত্যিক বা উপন্যাসিক তৈরি করবেন, তখন তার এই ঘটনাগুলোর বুনট জানতে হবে। তিনি কোন ঘটনাটাকে বর্ণনা করতে চান, এবং তার সাথে তিনি আর কোন ঘটনাকে সাবপ্লট হিসেবে আনতে চান, এগুলো কিভাবে আগাবে, ঠিক কোন জায়গা থেকে উপন্যাসটা শুরু হবে, সেটা ধীরে ধীরে কিভাবে সেই কাহিনীগুলো বিভিন্ন স্পটে বিকশিত হবে, এবং সেগুলোর মধ্যে কখন কিভাবে কোন ক্যারেক্টারটা ঢুকবে,
এবং কোথায় গিয়ে আমার কাহিনীটা ক্লাইম্যাক্সে পৌঁছাবে, ক্লাইম্যাক্সে পৌঁছানো কাহিনী কিভাবে ক্লাইম্যাক্সে পৌঁছে পড়ে আসছি, এবং তারপরে কিভাবে কাহিনীর একটা ফলিং বা একটা পরিণতির দিকে যাবে। অর্থাৎ আমি পুরো বইয়ের একেবারে শেষ পাতায় গিয়ে পুরো উপন্যাসে একটা গন্তব্য আশা করছি, যে এই জিনিসটা শেষ পর্যন্ত হলো, ঠিক আছে, একটা সমাধান, একটা একটা রিল্যাক্সিং আশা করছি, রিলিফ আশা করছি। আমার মধ্যে যে একটা টান টান একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে পুরো উপন্যাসটা পড়ার সময়, আমি শেষ দিকে গিয়ে এটা একটা রিলিফ আশা করছি। তো এইভাবে ঘটনাটার পরিণতি থাকতে হবে। তোমার ডায়েরির মধ্যে সেটা নাই। তোমার ডায়েরি কোনো ঘটনাকে এভাবে বর্ণনা করে না, ডায়েরি কতগুলো ঘটনার সমষ্টি, এই জন্য ডায়েরি উপন্যাস না। বোঝা গেছে? এবার এই গেল ঘটনার বুনট। মনে রাখতে হবে, যেহেতু ঘটনাগুলো তৈরি হচ্ছে বিভিন্ন চরিত্রের মাধ্যমে, তুমি যদি চরিত্রটাকে ফুটিয়ে তুলতে না পারো, তাহলে ঘটনাগুলো পাঠকের মনে আটকায় না। চুম্বক দুর্বল হয়ে গেলে সে লোহার গায়ে সহজে আটকাতে চায় না। ঠিক আছে? তুমি চরিত্র তৈরি করেছো, কিন্তু চরিত্রের নামটা ঠিক মতো হয় নাই। তুমি ধরো আহ তুমি একটা রিক্সাওয়ালার চরিত্র আনতে চাচ্ছ। সেই রিক্সাওয়ালার চরিত্রের হয়তো তুমি নাম দিয়েছ যে পারভেজ চৌধুরী। তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের সামাজিক বাস্তবতায় ওই নামকরণটা রিক্সাওয়ালার জন্য হয়নি। সাধারণত রিক্সাওয়ালাদের এরকম নাম হয় না। তখন ওই চরিত্রটা পাঠকের মনে আটকাবে না। সুতরাং দেখতে পাচ্ছ, শিল্প সৃষ্টির পাশাপাশি পাঠক কিভাবে গ্রহণ করে বা পাঠকের মধ্যে সেটা রিপ্রেজেন্টেশনটা কি হয়, সেটা নিয়ে ভাবনাও কিন্তু আধুনিক যুগের একটা বৈশিষ্ট্য। আগে পাঠক থাকতো সামনে, এখন পাঠক হচ্ছে আমি জানি না আমার পাঠককে। ঠিক আছে? তো এই নামকরণের পর আসবে চরিত্রের বর্ণনা। তুমি তোমার একটা চরিত্রকে পড়ার পর সেই চরিত্রের চেহারাটা যদি আমাদের মধ্যে ফুটে না ওঠে, আমরা যদি চরিত্রটাকে মনে মনে দেখতে না পাই, আমরা কিন্তু বিভিন্ন আমাদের সমাজে বয়স বাড়ার সাথে সাথে বিভিন্ন চরিত্র দেখে দেখে আমরা পরিচিত। আমরা জানি যে এই ধরনের ক্যারেক্টারের মধ্যে, এই ধরনের চেহারার মধ্যে, শারীরিক গঠনের মধ্যে এই এই ট্রেনগুলো দেখা যেতে পারে। আমার মধ্যে যদি ওরকম একটা পুরো ছবি না পাওয়া যায়, তাহলে আমি বলবো যে ক্যারেক্টারের বুনটটা ভালো হয় নাই। ক্যারেক্টারটা তখন দেখা যাবে যে ক্যারেক্টারটা খুব বেশি ইসের মনে বসছে না, পাঠকের মনে বসছে না। ঠিক আছে? গেল তার বর্ণনা। তৃতীয় হলো ক্যারেক্টারটার সংলাপ। এই সংলাপ রচনা নাটকের কথা, নাটক তো গুরুত্বপূর্ণ বটেই। আমি যখন উপন্যাসে কিন্তু ক্যারেক্টারের প্রচুর সংলাপ থাকে। হ্যাঁ, এই ক্যারেক্টারের সংলাপ যখন আমি তৈরি করব, তখন এই সংলাপটা বাস্তবধর্মী হওয়া চাই। ধরা যাক আমি একজন যুবক কে কে আমার প্লটে নিয়ে এসেছি, সে আমার প্লটের অন্তর্ভুক্ত, প্লটের দরকারি চরিত্র, ওই প্লটটা বাড়তে হলে ওই চরিত্রটা দরকার। এখন সে, তার কাজ হচ্ছে সে চায়ের দোকানে বসে তার বন্ধুদের মধ্যে সে হচ্ছে জোকার। অর্থাৎ সবাই মিলে যে টঙে আড্ডা মারছে, তার কাজ হচ্ছে ভাড়ামো করা। হ্যাঁ, সে ভাড়ামির মধ্যে দিয়ে একটা অ্যাটেনশন পেতে চায়, যেহেতু তার অ্যাটেনশন পাওয়ার অন্য কোনো উপায় নাই। এখন তুমি এই ক্যারেক্টারটার সংলাপ লেখার সময় তুমি যদি তার যে, সে যেভাবে কথা বললে ভাড়ামিটা তৈরি হবে, যে বিষয়ে কথা বললে ওই ভাড়ামোটা তৈরি হবে, সেটা যদি তুলে আনতে না পারো, তাহলে কিন্তু ওই চরিত্রটা লোকে নেবে না, লোকে জানবে যে চরিত্রটা হয় নাই, অবাস্তব চরিত্র বলবে, এবং সেজন্য তোমাকে চায়ের দোকানে যেতে হবে। এটা তুমি কল্পনা করে দেখতে পারবে না। বুঝতে পেরেছি? এইভাবে যখন চরিত্রটা বাস্তব হবে, তখন দেখবে যে ঘটনাগুলো ওই চরিত্রের উপর ভর করে করে খুব চমৎকারভাবে এগিয়ে যাচ্ছে। যখন এই ঘটনার বুনটটা আমরা বললাম যে একটা তৈরি করার নিয়ম আছে। যেমন ধরো, এই যে তোমরা তো হিমু সংক্রান্ত উপন্যাস আমার মনে হয় অনেকেই পড়েছো। আমি খুব বেশি পড়ি নাই। হুমায়ুন আহমেদকে যে খুব পড়ি তা না, কিন্তু যেহেতু তোমাদের খুব পরিচিত, আমি ওখান থেকেই বলছি। আমার আমার ভুল হলে তোমরা আবার ধরিয়ে দিও, আমি এই ব্যাপারে খুব বেশি জানি না। এই হিমু সংক্রান্ত উপন্যাসগুলোয় একটা কমন প্যাটার্ন হচ্ছে এই, আমি যতদূর বুঝি,
মাঝামাঝি পর্যায়ে গিয়ে দেখা যাবে যে হিমুর ওই বইটার সমস্ত চরিত্র এবং পাঠক তাদের সবার মধ্যে একটা টান টান উত্তেজনা কাজ করছে যে এখন কি হবে, হিমু কি তাহলে এটাই করবে নাকি ওইটা করবে। যদি এটা করে তখন হয়তো প্রশ্ন আসলো যে হিমু এটা করতে পারলো বা এটা না করে থাকতে পারলো, গেল। অর্থাৎ হিমুকে কেন্দ্র করে যে অন্য চরিত্রগুলো আছে, হিমুর একজন খালা আছে যার নাম মাজেদা। সে হয়তো হিমুকে কিছু একটা কাজ করে দিতে বলছে, হিমু করে দিচ্ছে না বা অপেক্ষা করিয়ে রাখছে, খালা খেপে যাচ্ছে। খালার একজন স্বামী আছেন যিনি হিমুর খালু, যিনি হিমুকে হয়তো বাসায় ঢুকতে দিচ্ছেন না, যে কারণে হিমু কাজটা করতে পারছে না। হ্যাঁ, এখন হিমু কিভাবে বাসায় যাবে বা বাসায় না গেলে কি হবে এবং ওই যে খালার এই দাবিটা সে কিভাবে পূরণ করবে, এটা নিয়ে আমাদের মধ্যে উৎকণ্ঠা রয়েছে। দেখা যাবে যে মোটামুটি প্রত্যেক ক্যারেক্টার হিমুর সাথে হয় একটি মেয়ে, হ্যাঁ, অথবা একটি মেয়ে তো থাকেই, এবং একটি সর্বহারা ক্যারেক্টার, রাস্তার ক্যারেক্টার, এরকম একটা ক্যারেক্টার পাওয়া যায় যার সাথে হিমু একটা সখ্যতা করে তোলে। প্রশ্ন দাঁড়িয়ে পড়ে যে ওই লোকটার সাথে করে ঘটনাটা কোন দিকে আছে, কারণ সে কিন্তু ওই লোকটাকে নিয়ে নিয়ে ওই মাজেদা খালার বাসায় তার ওই প্রেমিকার কাছে যাচ্ছে বা ওই মেয়েটির কাছে যাচ্ছে, এবং সে ওই লোকটা যেহেতু ওই সমাজে প্রচলিত না, সমাজে খাপ খাচ্ছে না, লোকটা ডিস্টারবেন্স তৈরি করছে। হিমু ওই লোকটাকে নিয়ে কি চায় বা শেষ পর্যন্ত এই লোকটার সাথে তার সম্পর্কের পরিণতি কি, বা এই লোকটা যে ডিস্টারবেন্স তৈরি করছে তার পরিণতি কি, সমাধান কিভাবে হবে। এখানে দেখা যাচ্ছে হিমুর সাথে হয়তো আরেকটা মেয়ের সংযোগ রয়েছে, সেই মেয়েটির সাথে হিমুর দাবি রয়েছে, কিন্তু হিমু সেই দাবি পূরণ করছে না। অথচ হয়তো ওই 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 ছন্নছাড়া লোকটি, সর্বহারা লোকটার, হ্যাঁ, যে তার জীবনে গুরুত্বপূর্ণ না, তার দাবি পূরণ করছে। তাহলে ঘটনাটা কোন দিকে আগাবে? হঠাৎ করেই আমরা টের পাবো যে ঘটনাটা, তোমরা দেখবা যে হুমায়ুন আহমেদের বইয়ের শেষের দিকের অধ্যায়গুলো হঠাৎ করে দেখবা যে মানে অনেকটা ঝর্ণার মতো এই যে টান টান উত্তেজনাটা এটা একটা রিলিফের মধ্যে চলে যাচ্ছে। কি হয়েছে? হঠাৎ করেই দেখা যাবে যে হিমুর কোনো অতিমানবীয় গুণের কারণে মাজেদা খালার সমস্যার সমাধান হয়ে গেছে। ঠিক আছে? হিমুকে ঢুকতে দেয়নি বলে হয়তো ওই যে হিমুর যে খালু তার তুমুল পেট খারাপ হয়েছে, সেই হিমুকে বলছে, "বাবা তুমি বাসায় আসো, আসলে আমার এটা ভালো হয়ে যাবে।" আমি বলছি ফর আম টু মানে এক্সারসাইজ দ্য মানে এই ডিসকাশনটা চালাবার জন্য। এখন ওই লোকটাকে দেখা যাবে যে হিমু হয়তো কিছুটা ব্যবস্থা করে দিয়েছে, যার মধ্যে ওই লোকটা নিজের পথ বেছে নিয়েছে। তার সাথে সে বিচ্ছিন্ন। এবং তারপর দেখা যাবে যে কোনো না কোনোভাবে ওই মেয়েটির সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। মেয়েটিও তার পথে চলে গেছে। শেষে গিয়ে দেখব প্রায় সব উপন্যাস শেষ হয়েছে এভাবে যে হিমু হয় জেলে গেছে। হ্যাঁ? নয় একা, একা ঘুরতে শুরু করেছে। নয় কারো সঙ্গে দেখা হয়ে পুরানো এই উপন্যাসে যারা ছিল সবার সাথে বিচ্ছিন্ন হয়ে সে নিজের মতো করে চলতে শুরু করেছে। তাই না? অর্থাৎ এই উপন্যাসে যেসব জিজ্ঞাসাটা তৈরি করা হয়েছে, যেসব প্রশ্ন তৈরি করা হয়েছে, পাঠকের মনে যে উত্তেজনা তৈরি হয়েছে যেসব বিষয়কে কেন্দ্র করে, সেই বিষয়গুলো সলভ করা হয়েছে এবং সলভ করে উপন্যাসের যে দাবিটা সেটা মিটিয়ে হিমু নিজের পথে যাত্রা শুরু করেছে। অথবা যে ধরা যাক ১০টা প্রশ্ন তৈরি হয়েছে, তার ২ টো প্রশ্নের উত্তর পাওয়া যায় নাই বা ইঙ্গিতপূর্ণ উত্তর পাওয়া যাচ্ছে। এটাও এক ধরনের রিলিফ। এটা একটু যন্ত্রণাদায়ক, হ্যাঁ, পীড়নমূলক রিলিফ। হ্যাঁ, তুমি বুঝতে পারছো উত্তরটা এই, কিন্তু সরাসরি বর্ণনা নাই। গেল। এইভাবে একটা ঘটনা তৈরি করে সেটা ঘটনাগুলো বেঁধে ক্লাইম্যাক্স এ তুলে তারপর ধীরে, ধীরে একটা পরিণতির দিকে বা গন্তব্যের দিকে ঘটনাটাকে নিয়ে যেতে হয়। এই ঘটনা এবং চরিত্র সৃষ্টি, এই দুটোর পাশাপাশি আরেকটা যে জিনিস জরুরি সেটা হচ্ছে ঔপন্যাসিকের ভাষার উপর মানে গভীর দখল জরুরি। যদি ঔপন্যাসিকের ভাষাটা খুব চমৎকার না হয়, যদি ঔপন্যাসিকের ভাষাটা খুব মানে দুর্ধর্ষ না হয়, তাহলে কি হয় ওই একই ঘটনা ওই ঘটনার মধ্যে কত গভীরে পৌঁছানো সম্ভব সেটা বোঝা যায় না। অর্থাৎ ঔপন্যাসিক অবশ্যই তার কথা বলার সময় তার ভাষিক দক্ষতার চরম উৎকর্ষে পৌঁছে যেতে হবে। আর না হলে উপন্যাস হবে কিন্তু সাধারণ উপন্যাস হবে। মানুষ বেশি দিন মনে রাখবে না। ঠিক আছে? গেল প্রথম কথা। এখন সুতরাং বুঝতেই পারছো উপন্যাস বিষয়টা একটু জটিল। এই উপন্যাস কেন তৈরি হবে? আমরা প্রথমেই প্রশ্নটা করেছিলাম। উপন্যাস তৈরি হবে তখন যখন মানে প্রশ্নটা হচ্ছে এই যে তোমরা আমরা তো ঔপন্যাসিক যে ঘটনাটাকে উপন্যাসে লিখতে চান, এই ঘটনার মধ্য দিয়ে তো আমরাও যাই।
এই ঘটনা যে আমরা জানি না থাকতো না, তাহলে ঔপন্যাসিক কেন সেটা আলাদাভাবে লেখার পরিশ্রম দিয়ে লিখে আমাদের হাতে তুলে দিচ্ছেন? অর্থের হয়তো একটা ব্যাপার আছে, বই লিখলে পয়সা আসে, কিন্তু যারা ধরো খুব প্রতিভাবান ঔপন্যাসিক, তাদের তো উপন্যাস লেখার একটা দায়বদ্ধতা রয়েছে। তারা তো শিল্পবোধ থেকে উপন্যাসটা লেখেন, হ্যাঁ, যারা খুব উঁচু মানের ঔপন্যাসিক তারা লেখেন এই জন্য, তারা মনে করেন যে যে ঘটনাটা আমি দেখছি তোমরা দেখছো এবং উনিও দেখছেন, তার এটা নিয়ে বিশেষ কিছু বলার আছে। তিনি একটা বিশেষ দৃষ্টিভঙ্গিতে দেখছেন যেটা হয়তো অন্য কেউ দেখতে পাচ্ছেন, এটা তিনি বুঝতে পারছেন, ফলে তিনি এই ঘটনাটাকে ব্যাখ্যা করতে চান, বর্ণনা করতে চান। কিন্তু মনে রাখতে হবে যে তিনি এই উপন্যাস নিয়ে কোন রকম মতামত প্রকাশ করতে পারবেন না। যদি কেউ কোনো উপন্যাসে মতামত প্রকাশ করে সেটা তো উপন্যাস থাকলো না, সেটা তো প্রবন্ধ হয়ে গেল, হ্যাঁ, গবেষণাপত্র হয়ে গেল, ফিচার ফিচার হয়ে গেল, পত্রিকার ফিচার হয়ে গেল, তাই না? প্রবন্ধ নিবন্ধ হয়ে উপন্যাস থাকলো না। ঔপন্যাসিক তার নায়িকার সুখ দুঃখ আনন্দ বেদনা থেকে অনেক দূরে অবস্থান করবেন, তিনি সেটাকে শুধু বর্ণনা করবেন। যে কারণে মুকুন্দরামকে আমরা বলছিলাম আহ মধ্যযুগে না জন্ম নিলে তিনি আধুনিক যুগে হতেন ঔপন্যাসিক। এই মুকুন্দরাম তার নায়ক নায়িকাদের সাথে নিজেকে জড়িয়ে ফেলেন না। আমরা দেখতে পাই যে তিনি যে ঘটনাটাকে বর্ণনা করছেন সেই ঘটনা থেকে তিনি একটা সচেতন দূরত্ব অবস্থান করেন। এখন অথবা আরেকটা কারণ থাকতে পারে, সেটা হলো যে আমরা যে ঘটনা দেখছি ওই ঘটনার অর্থটা হয়তো আমাদের এবং ঔপন্যাসিকের কাছে একই রকম, কিন্তু ঔপন্যাসিক ওটাকে যে ভাষায় বর্ণনা করেছেন তাতে হয়তো ওই একই সিচুয়েশনের এমন কিছু দিক, এমন কিছু গভীরতর ভাবনা আমাদের মধ্যে চলে এসছে যেটা আমাদের নিজেদের মধ্যে আসতো না, কারণ আমাদের সবার ওই ভাষা দক্ষতাটা নাই। কথাটা বোঝাতে পেরেছি? এই কারণে উপন্যাসগুলো তৈরি হয়। উপন্যাস তৈরি হওয়ার সাথে গণতন্ত্রের একটা সরাসরি সম্পর্ক আছে। মনে হতে পারে গণতন্ত্র রাজনৈতিক বিষয়, উপন্যাসের সাথে এর সম্পর্কটা কোথায়? সম্পর্কটা এখানে যে যখন, ঠিক আমি বলবো গণতন্ত্রের সাথে না, রাজতন্ত্র শেষ হবার সাথে, যখন পৃথিবীতে রাজার শাসন চলছে, মানে রাজতন্ত্র চলছে, তখন দেখো এই লিখতে হবে রাজার চাহিদা অনুযায়ী। রাজার পৃষ্ঠপোষকতা ছাড়া আমরা কয়টা বড় বড় কাব্য পেয়েছি বলো তো, বা মধ্যযুগে কাব্য পেয়েছি, তাই না? এবং সেগুলো একটা সামাজিক চাহিদা থাকতে হবে, কারণ আমি নিজের একটা কবিতা লিখবো, সেটা ছাপা হবে না, ছাপাখানা নাই তো, ছাপাখানা না হলে তো সেটা কারোর কাছে রিচ করবে না, তাই না? তাহলে আমার একটা নির্দিষ্ট ফরম্যাটের মধ্যে থেকে লিখতে হবে যেখানে কবি নিজে কি ভাবছে সেটা প্রকাশের কোনো সুযোগই নেই। হ্যাঁ, যে আমি চণ্ডীমঙ্গল নিয়ে আমি আসলে কি ভাবছি এটা বলার কোনো সুযোগ নেই। আমি কাহিনী জানি, কাহিনীটাকে আমি ঘুরিয়ে পেঁচিয়ে নিজের মতো করে লিখবো, এই তো, তাই না? এখন যখনই এই রাজতন্ত্র শেষ হয়ে গেল এবং পৃথিবীর দেশগুলো জাতিরাষ্ট্রে ধীরে ধীরে বিভক্ত হয়ে পড়তে শুরু করলো এবং গণতন্ত্র গণতন্ত্র উন্মেষ, গণতন্ত্র, আম, আমরা বিভিন্ন দেশে বিভিন্ন, মানে পৃথিবীর বিভিন্ন দেশে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে দেখলাম, তখন থেকে ব্যক্তি পর্যায়ে মত প্রকাশের একটা সুযোগ তৈরি হলো, যে এখন যে কোনো মানুষের যে কোনো বিষয়ে অপিনিয়ন চর্চা করার সুযোগ রয়েছে। অপিনিয়নটা ভুল হতে পারে, এবং যদি ভুল হয় তাহলে অন্য আরেকজন মানুষের এটা যে ভুল সেটা বলারও সুযোগ রয়েছে, কিন্তু তাদের দুজনেরই কথা বলার সুযোগ আছে। গণতন্ত্রের এটা একটা মূল বৈশিষ্ট্য, যে যে দেশে গণতন্ত্র থাকবে সে দেশে এই অবস্থাটা থাকবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে একই সাথে যেহেতু এখন মত প্রকাশের একটা অবাধ প্ল্যাটফর্ম তৈরি হলো গণতন্ত্রের মধ্যে, গণতান্ত্রিক থিওরির মধ্য দিয়ে, যিনি মত প্রকাশ করবেন তার উপর অনেক বেশি রেসপন্সিবিলিটি এসে পড়লো, কারণ তার যদি বুদ্ধিটা খুব বেশি কাল্টিভেটেড না হয় তাহলে তার মতটা আম, চমৎকার হবে না, এবং ক্ষেত্র বিশেষে সেটা সামাজিক অস্থিরতার জন্য দায়ী হতে পারে। সুতরাং যিনি মত প্রকাশ করবেন তিনি কিভাবে তার মেধা চর্চা করছেন সেটাও একটা প্রশ্ন হয়ে দাঁড়ালো। তো এইরকম যখন অবস্থা যে নিজের মতকে নিজের কথা নিজে বলা যাচ্ছে, তখন এই দিকে দিকে রোমান্টিক কবিরা, যারা তাদের নিজস্ব নারীদেরকে নিয়ে, আমরা জেনেছি রোমান্টিসিজমের ক্লাসে যে অদ্ভুত পাগলামো করেছেন এবং সেই পাগলামোকে তারা কবিতায় লিখতে চেয়েছেন,
তাই না? আমি তোমাদের একটা ঘটনা বলেছিলাম যে লাইলি মজনু আখ্যানে কি হয়েছে। মজনুকে একদিন সকালবেলা দেখা যাচ্ছে সে কুকুরের পায়ে চুমু খাচ্ছে। কেন কুকুরের পায়ে চুমু খাচ্ছে? এই কুকুরটা একটু আগে ওই গলি দিয়ে হেঁটে এসছে যে গলি দিয়ে লাইলি হেঁটে গিয়েছিল। কথাটা বুঝতে পেরেছো? এই লেখাগুলো তখন লেখা হতে শুরু করে। ভালো কথা। ফলে একটা মানে আমাদের যে আশেপাশে তোমার চারপাশে যে জীবনটা দেখতে পাও সেখানে যে বিচিত্র ঘটনাবলী প্রতিদিন সকাল থেকে শুরু করে রাতটা পর্যন্ত ঘটে চলেছে, এইখান থেকে বিভিন্ন ঘটনাকে ছেঁকে তুলে সেটা দিয়ে নির্দিষ্ট একটা বক্তব্য প্রকাশ করার মনোভাব সাহিত্যিকদের মধ্যে তৈরি হয়েছে এবং সেটার জন্যই তারা তৈরি করেছেন উপন্যাস। উপন্যাসে যেভাবে তারা এটা প্রকাশ করতে পারছেন সেটা কিন্তু অন্য কোথাও পারছেন না। ফলে কারণ উপন্যাসের সাইজে বড়, হ্যাঁ? এবং লেখা যায় অনেক বেশি দ্রুত লেখা যায়, ছন্দে বাঁধার মতো ঝামেলা নাই। ফলে উপন্যাস কিন্তু আধুনিক যুগের প্রধানতম সাহিত্য মানে সাহিত্যিক চর্চার প্রধানতম রূপটা হলো উপন্যাস। ঠিক আছে? এটা মনে রাখতে হবে। এখন আর কবিতা না, এখন উপন্যাস। এবং এই যে বললাম যে যখনই তুমি মত প্রকাশ করবে তখন তোমার উপর দায়িত্ব আছে যে তুমি কতখানি আহ চর্চিত মত, কর্ষিত মত প্রকাশ করতে পারো। এটা যদি প্রকাশ করতে না পারো, তুমি যদি মেধাবী ঔপন্যাসিক না হও, তোমার যদি জীবন দৃষ্টি প্রখর না হয়, হ্যাঁ, তুমি যদি নিজের মেরুদণ্ড যদি সোজা না হয়, হ্যাঁ, তোমার যদি দেখার ক্ষমতা না থাকে, তোমার যদি ভাষা দক্ষতা ভালো না থাকে, ঠিক আছে, তোমার হৃদয় যদি সংকীর্ণ হয়, ঠিক আছে, তো অনুভূতি বোধ যদি মোটা হয়, ছোট ছোট জিনিস যদি তোমাকে আনন্দ না দেয়, তখন তোমার পক্ষে কোনো উন্নত উপন্যাস লেখা সম্ভব হবে না। তুমি যেটা লিখবে সেটা হয়ে পড়বে হুমায়ুন আজাদের ভাষায় অপন্যাস। পপুলার উপন্যাস তৈরি হবে তখন তোমার হাতে, কিন্তু কোনো গুরুত্বপূর্ণ কথা তৈরি হওয়া সম্ভব না। আগে শিল্পী পরে তো শিল্প, হ্যাঁ, শিল্পী না থাকলে শিল্পের তো কোনো প্রশ্ন আসে না। যাই হোক, তো এই গেল আমার উপন্যাস তৈরির পটভূমি। বাংলা সাহিত্যে যখন উপন্যাস তৈরি করার আমরা বলবো যে প্রথম একটা উদ্যোগ নিয়েছিলেন হ্যানা ক্যাথরিন ম্যালান্স। তিনি ফুলমণি ও করুণার বিবরণ নামে একটা আখ্যানের মতো লিখেছেন 1852 সালে, কিন্তু সেটা উপন্যাস হয় নাই। কেন হয় নাই? এখানে ফুলমণি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে খুব সুখে আছে এবং করুণা সেটা গ্রহণ না করে সুখে নাই, এরকম একটা উপদেশমূলক কাহিনী রয়েছে। ঔপন্যাসিক কখনো উপদেশ দেন না। উপদেশ দিলে সেটা ভালো উপন্যাস হয় না। উপদেশ দিলে সেটা তো প্রবন্ধ হয়ে গেল, উপন্যাস নেই। কথাটা বোঝা গেছে? তো এটা উপন্যাস ধর্মী, হ্যাঁ, দাবি করেছেন। যেহেতু তখন ব্রিটিশ সরকার ক্ষমতায়, তারা এটাকে স্কুলে পড়তে বাধ্য করেছে, কিন্তু কাজ হয় না। এটা খুব একটা উপন্যাস হিসেবে বাংলায় লেখা উপন্যাস হিসেবে খুব একটা নাম করতে পারে না। একই কারণে প্যারীচাঁদ মিত্রর যে আড়ালের ঘরের দুলাল সেটা বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস ধর্মী রচনা, কিন্তু উপন্যাস হতে পারেনি। ওই যে ঘটনাটা কিভাবে শুরু হবে, কিভাবে বিকশিত হবে, কিভাবে শেষ হবে, চরিত্র কিভাবে চিত্রিত হবে, এগুলো আড়ালের ঘরের দুলাল এগুলোর অভাব আছে। হ্যাঁ, আড়ালের ঘরের দুলাল এক ধরনের বর্ণনা টাইপ, হ্যাঁ, নকশা জাতীয় রচনা আমরা বলি। যখন বঙ্কিমচন্দ্র দুর্গেশ নন্দিনী লিখলেন 1865 সালে, তখন আমরা দেখলাম যে উপন্যাস যেভাবে তৈরি করতে হয়, উপন্যাস সৃষ্টির যে কলা কৌশল, সেটা এই বঙ্কিমচন্দ্র দুর্গেশ নন্দিনীতে সেই কলা কৌশল মেনেছেন। হ্যাঁ, ফলে দুর্গেশ নন্দিনীকে আমরা বলছি বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস। তিনি তারও আগে 1862 না, হ্যাঁ, রাজহংস ওয়াইফ লিখেছেন ইংরেজিতে, কিন্তু সেটা প্রকাশিত হয়েছে তার এই অনেক পরে, হ্যাঁ, ফলে সেটাকে উপন্যাস বলছি না। তার তোমরা জানো যে বঙ্কিম প্রচুর উপন্যাস রয়েছে। বঙ্কিমের একটা জিনিস মনে রাখতে হবে, বঙ্কিম তার জীবনে ছিলেন কট্টরপন্থী হিন্দু। হুম, সারা জীবনে। অর্থাৎ তখন তো আমি তোমাদের পড়িয়েছি যে সংস্কারপন্থী হিন্দু এবং কট্টরপন্থী হিন্দু দুটো ধারা তৈরি হয়েছে। বঙ্কিম অত্যন্ত প্রতিভাবান মানুষ, জীবনবোধ প্রবল, ভাষা দক্ষতা অসাধারণ, কিন্তু আহ, এই এই একটা দিকে তিনি সীমাবদ্ধ ছিলেন। যেমন তার একটা উপন্যাসে কপাল, উপন্যাসটা হলো, আমি একটু দেখে নেই, হ্যাঁ, বিষ বৃক্ষ উপন্যাসের নায়িকা, সে বাল বিধবা, মানে সে খুব ছোটবেলাতে বিধবা হয়েছে, ছোটবেলাতে বিয়ে হয়ে ছোটবেলাতে বিধবা হয়েছে। এখন স্বভাবতই যদি একটি মেয়ে 10-11 বছর বয়সে বিয়ে হয়, 12 বছর বয়সে বিধবা হয়,
এটা তখন বড়ই হয় নাই, তো সে যখন 18-19 বছর বয়স হবে স্বভাবতই সে কারো না কারো প্রেমে পড়বে, তার কারো না কোনো পুরুষকে তার ভালো লাগবে, এটাই স্বাভাবিক। এই স্বাভাবিক জিনিসটা বঙ্কিমচন্দ্র কখনো গ্রহণ করতে পারেন নাই। হুম এত বড় প্রতিভা, তার লেখা পড়লে তার প্রতিভাকে অস্বীকার করার কোনো উপায় থাকবে না। স্যার যা ওইটা যা কি তুমি কপাল কুণ্ডলা ছিল? এটা বিষ বৃক্ষতে, ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে। হুম তার লেখা পড়লে তার প্রতিভাকে অস্বীকার করার মতো সাহস আমাদের কারো হবে না, এটা আমরা জানি, কিন্তু এই সীমাবদ্ধতা তার মধ্যে রয়ে গিয়েছিল। এটা নিয়ে তো অনেক সমালোচনা হয়েছে, আলোচনা হয়েছে, ঠিক আছে। আরেকটা কথা, তিনি যে ঠিক অন্য ধর্মের মানুষকে ছোট করে লিখতেন তা না। হ্যাঁ, তিনি মনে করতেন মানে তারও লক্ষ্য হচ্ছে তার দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, কিন্তু তিনি মনে করতেন সেজন্য তার হিন্দু ধর্মের কোনো সংস্কারের প্রয়োজন নাই। যেটা আছে সেটা খুব ভালো ফর্মে আছে এবং সেটাকে ধরে রেখেই আমরা এগোতে পারি। কিন্তু অন্যান্য যারা সমাজ সংস্কারক, ধর্ম সংস্কারক তারা প্রচুর যুক্তি, এটা আসলে যুক্তিতর্কের ব্যাপার না, খুব সহজেই বোঝা যায় যে এই যে একটু আগে যে ঘটনাটা বললাম সেটা আসলে বঙ্কিম যাকে সমর্থন করলেন তাকে আসলে সমর্থন করা যায় না। হ্যাঁ, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। তার আনন্দমঠ, দেবী চৌধুরানী, সীতারাম এগুলো হচ্ছে রাজনৈতিক উপন্যাস। রাজনৈতিক উপন্যাস বলবো যদি কোনো উপন্যাসে কোনো রাজনৈতিক ঘটনাকে আন্দোলন কেন্দ্র করে ওই ঘটনাটাই যদি উপন্যাসের কাহিনী হয় এবং সে ব্যাপারে আম সাহিত্যিকের, ঔপন্যাসিকের একটা রাজনৈতিক মতবাদ, মনোভাব প্রকাশ পায়, তখন বলবো রাজনৈতিক উপন্যাস। রাজনৈতিক ঘটনাকে কেন্দ্র করে প্রেমের উপন্যাস রচিত হতে পারে, ঠিক আছে, মনে রাখতে হবে। উম সামাজিক উপন্যাস রয়েছে কিছু, বিষবৃক্ষ, রজনী, কৃষ্ণকান্তের উইল এগুলো সামাজিক উপন্যাস। সামাজিক উপন্যাস মানে সমাজ জীবনের বিভিন্ন ঘটনা এই উপন্যাসগুলো চলে আসবে। ঘটনার একটা আহ ঘটনাবলী পুঞ্জীভূত হবে একটা উপন্যাসের মধ্যে, এগুলোকে আমরা বলবো সামাজিক উপন্যাস। হ্যাঁ, আর কিছু রয়েছে স্বাভাবিক রস বিশিষ্ট উপন্যাস, হ্যাঁ, দুর্গেশ নন্দিনী, কপালকুণ্ডলা, যুগলাঙ্গরীয় উপন্যাসের নামগুলো পড়বে। এই উপন্যাসের নাম, হ্যাঁ, জন্ম তারিখটা ঠিক এগুলোর জন্য বই ফলো করবে। ঔপন্যাসিকের মধ্যে তোমাদের পরীক্ষার জন্য আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেবো এই বঙ্কিমচন্দ্রকেই, কারণ রবীন্দ্রনাথের গীতি কবিতা আমরা পড়েছি, রবীন্দ্রনাথের গীতি কবিতা পড়েছি, কাজী নজরুলের গীতি কবিতা পড়েছি, আর ঔপন্যাসিকের ক্ষেত্রে আমরা বঙ্কিমকেই সবচেয়ে গুরুত্ব দেবো, অন্যদের পড়বো কিন্তু বঙ্কিম হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এবার একটা জিনিস মনে রাখবে যে বঙ্কিমচন্দ্র ছিলেন ব্রিটিশ সরকারের কর্মকর্তা, ডেপুটি ম্যাজিস্ট্রেট। ফলে ওই সময় ব্রিটিশ সরকার কিভাবে দেশকে চালাতে চাচ্ছে তার একটা প্রত্যক্ষ অভিজ্ঞতা হয়েছিল এবং সেখানে যে অন্যায়, দুর্নীতি, শোষণ তিনি দেখেছেন সেটার বিরুদ্ধে কিন্তু তিনি লিখেছেন। তিনি কিন্তু ওই ব্রিটিশ সরকারের অনুগত কখনো ছিলেন না, ঠিক আছে। মানে এই সমস্ত কিছুর মিশ্রণের পরে তার যে ওই যে কট্টরপন্থী সীমাবদ্ধতা এটাকে তিনি অতিক্রম করে উঠতে পারেন নাই। বা ওইটাকে তিনি পোষণ করতে চেয়েছেন। এরপরে রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি উপন্যাস লিখেছেন 12টা। রবীন্দ্রনাথের উপন্যাসের মধ্য দিয়ে যে কাজটা হয়েছে, এই প্রথম রবীন্দ্রনাথের উপন্যাসের মধ্য দিয়ে বাংলা সাহিত্যে মনস্তাত্ত্বিক বিশ্লেষণ সম্পূর্ণ উপন্যাস তৈরি হলো। অর্থাৎ এখন ওই ঘটনা, আগে ছিল ঘটনা প্রধান উপন্যাস, মানে উপন্যাসগুলোর ঘটনাটা কি, কাহিনীটা কি, ঔপন্যাসিক কি বলতে চান এটা প্রধান। সেটা না হয়ে এখন হলো ঔপন্যাসিক যে পাত্রপাত্রী রয়েছে তাদের চরিত্রের কথাও কিন্তু বলছি না, বলছি সেই পাত্রপাত্রীর মনের একেবারে ভেতরের অবস্থাটা কি সেটার একটা খুব অতি সূক্ষ্ম বিশ্লেষণের মধ্য দিয়ে কাহিনীটা আগাবে এবং সেটা ধরতে পারাই হবে পাঠকের সার্থকতা। কারণ যখন এই মনের গভীর তলের কথা আমরা বিবেচনা করি, একটা চরিত্র কিন্তু মুখে স্পষ্টভাবে বলবে না যে আমার মনের ভেতরে এটা চলছে, সে হয়তো একটা খুব ধাঁধালো বাক্য দিয়ে তার মনোভাবটা প্রকাশ করবে। ফলে রবীন্দ্রনাথকেও কিন্তু ওই চরিত্র রাখতে হলে ওই ধাঁধালো বাক্যটা দিয়ে লিখতে হবে, কিন্তু তার বর্ণনাটা এমন হবে আমরা বুঝতে পারবো যে রবীন্দ্রনাথ এখানে একটা ইঙ্গিত দিতে চাচ্ছেন যে এই কথাটার মধ্যে অমুক কথা লুকিয়ে আছে, বা যা বলা হচ্ছে তা আসলে বলা হচ্ছে না, বলা হচ্ছে অন্য কিছু। হ্যাঁ, এরকম এই মনস্তাত্ত্বিক বিশ্লেষণটা প্রথম নিয়ে আসেন রবীন্দ্রনাথ।
রবীন্দ্রনাথের চোখের বালি এবং নৌকাডুবি যখন প্রকাশিত হলো তখন তার এই দুটো উপন্যাস আলোড়ন ফেলে দিয়েছেন। আমরা জানি রবীন্দ্রনাথ যেখানে হাত দিয়েছেন তিনি কখনোই প্রচলিত ধারায় কোনো কাজ করেননি। তিনি সবসময় যেখানে হাত দিয়েছেন তার নিজের থিওরি ভেঙে নিজের মতো করে থিওরি তৈরি করে নিয়েছেন। 12টা উপন্যাসের নাম মনে রাখবে, আমি সালটাল খুব একটা জিজ্ঞেস করব না, উপন্যাস জিজ্ঞেস করব। মনে রেখো শেষের কবিতা কিন্তু একটা উপন্যাস। বিশেষ করে উম চোখের বালি, নৌকাডুবি, গোরা এগুলো হচ্ছে রবীন্দ্রনাথের মধ্যবর্তী যুগের উপন্যাস। ঠিক আছে। উম এই গোরা উপন্যাসে রবীন্দ্রনাথ প্রথমবারের মতো রাজনীতি এবং সামাজিক জীবনের সম্মেলনে, সামাজিক জীবনের সংশ্লেষণে একটা কি বলবো সাহিত্যিক মানে আলোকপাত এখানে রয়েছে। শেষ যুগের উপন্যাসগুলোতে, রবীন্দ্রনাথের শেষ যুগের উপন্যাসে আহ বক্তব্যের চেয়ে ভাবের মূল্যটা বেশি, মানে তিনি কি ভাবছেন, হ্যাঁ, বা তার কাছে কোন মেসেজটা বেশি অর্থপূর্ণ সেটা তিনি উপন্যাসের মধ্য দিয়ে প্রকাশ করতে চান। ভালো কথা। এরপরে পড়ে যাব প্রভাত কুমার মুখোপাধ্যায়। গুরুত্বপূর্ণ উপন্যাসিক এই জন্য তিনি রবীন্দ্রনাথের একেবারে অন্ধ অনুসরণ করেছেন উপন্যাস লেখার বেলায়। নামটা মনে রেখো, উপন্যাসের নাম দুটা মনে রেখো, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসকে জনপ্রিয় উপন্যাসের তালিকায় ফেলা যায়, যে তার উপন্যাসগুলো প্রচুর জনপ্রিয় হয়েছিল ঘটনা বিন্যাসের চেয়ে বা ঘটনা বর্ণনার চেয়ে চরিত্রের এত গভীর অন্তর্দহনের বর্ণনা শরৎচন্দ্র দিতে পারতেন। তার ভাষায় চরিত্রের দুঃখটা এত বেশি বাস্তব হয়ে, এত বেশি করুণ হয়ে তার পাতায় পাতায় উঠে, উপন্যাসের পাতায় পাতায় উঠে আসতো, যেটা মানে ওই অমন দুঃখ পাঠক উপভোগ করতে ভালোবাসতো। একটা কথা আছে না, বাজলো বুকে সুখের মতো ব্যথা। অর্থাৎ আমরা যখন দেবদাস পড়ি, দেবদাসের কষ্টে কষ্ট পেয়ে আমরা সুখী হতে চাই। শরৎচন্দ্র উপন্যাসগুলো অনেকটা এরকম। ঠিক আছে। অর্থাৎ পাত্র পাত্রীর একেবারে ভেতর ধরে টান দিয়ে তিনি উপন্যাসের মধ্যে তুলে নিয়ে আসতেন। ঠিক আছে। এবং বেশিরভাগ উপন্যাস এরকম মানে কি বলবো, দেখা যাচ্ছে যে বিরহ ভাবপূর্ণ কথাবার্তায় বেশ সম্পৃক্ত। তার উপন্যাসের খুব বেশি সে যাব না। প্রথম উপন্যাস বড় দিদি, বিরাজবু, নামগুলো পড়বে: পরিণীতা, পল্লী সমাজ, শ্রীকান্ত, দেবদাস, চরিত্রহীন, গৃহদাহ, দেনা পাওনা, পথের দাবি, শেষ প্রশ্ন। শেষের কবিতা হচ্ছে রবীন্দ্রনাথের, শেষ প্রশ্ন হচ্ছে শরৎচন্দ্রের। চরিত্রহীন, শ্রীকান্ত এবং গৃহদাহ এই তিনটা উপন্যাস হলো শরৎচন্দ্রের নিজস্ব বৈশিষ্ট্যের পরিচয় দেবে, এটুকু মাথায় রাখবা। আমরা একটু মানিক বন্দ্যোপাধ্যায়ের দিকে যাব। মানিক বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর এবং বিভূতিভূষণ। আমরা মানিক বন্দ্যোপাধ্যায় কেন গুরুত্বপূর্ণ? মানিক বন্দ্যোপাধ্যায় সরাসরি তত্ত্ব অনুসরণ করে কবিতা লিখতেন, কমিউনিস্ট ছিলেন, বামপন্থী ছিলেন, এবং এই পন্থাটার সরাসরি ছাপ তার লেখায় পাওয়া যেত। ঠিক আছে। এবং ফ্রয়েডীয় মনোবিজ্ঞানের, মানে তিনি হচ্ছে উপন্যাস লেখা, উপন্যাস পড়লে বোঝা যাবে যে ঠিক ওই থিওরিটা অনুসরণ করে তিনি তার ঘটনাটাকে বিশ্লেষণ করেছেন। অর্থাৎ অনেকটা ঘটনার একটা, সেটা ঘটনা পড়লে বোঝা যায় যে সেটা বাস্তব থেকে তুলে আনা হয়েছে, কিন্তু একটা বিশ্লেষণ ধর্মী প্রকাশ রয়েছে সেখানে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখার মধ্যে। পদ্মা নদীর মাঝি তোমরা পড়েছো, এবং সেখানে দেখবা যে মানিক বন্দ্যোপাধ্যায় বাংলা উপন্যাসে আরেকটা কাজ করেছে, সেটা হচ্ছে মানুষের মনের বিকৃতি, এইটাকে কিভাবে মানুষের সামনে তুলে ধরা যায়। কারণ মানসিক বিকৃতি এটা তো আসলে একাডেমিক পড়ার বিষয়বস্তু, সেটা উপন্যাসে কিভাবে, বাংলা উপন্যাসে কিভাবে আনা যায়, এই কাজটা প্রথম করেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। তার একটা উপন্যাস রয়েছে দিবারাত্রির কাব্য। এই দিবারাত্রির কাব্যতে একজন নায়ক হচ্ছেন একজন ইংরেজির অধ্যাপক। তিনি অনেক আগে তার ছোটবেলায় তিনি একটি মেয়েকে ভালোবাসতেন। এখন তো দুজনেই বুড়ো হয়েছেন, তাদের পরিণতি হয় নাই, হ্যাঁ, তারা পরিণয় হয় নাই, তারা দুজনেই বুড়ো হয়েছেন। সেই মেয়েটি অন্য কোথাও বিয়ে করেছে, সেখানে তার সন্তান আছে। এই অধ্যাপক নিজের মতো জীবনযাপন করেন। তো একদিন এই বুড়ো বয়সে, বেশ বুড়ো না, খুব বেশি বুড়ো না, হ্যাঁ, মধ্যবয়স্ক, তার চিন্তা হয়েছে তিনি সেই মেয়েটির সাথে গিয়ে দেখা করবেন। তো সেই মেয়েটির তো অনেক, তারও তো বয়স হয়েছে। তো মানে দেখা করবেন বলতে তিনি তার সঙ্গ লাভের উদ্দেশ্যে সেখানে যাচ্ছেন।
উম গিয়েছেন ওই মেয়েটির বাসায়। তো গিয়ে দেখেন যে ওই ভদ্র মহিলার আরেকটি মেয়ে হয়েছে যার বয়স এরকম 16, 17, 18 বছর। তিনি গিয়ে ওই মেয়েটিরও প্রেমে পড়েছেন এবং ওই যে কয়দিন ওখানে ছিলেন সেখানে এই এই উপন্যাসের কাহিনীটা এরকম যে এই অধ্যাপক ওই মা এবং মেয়ে দুজনের সাথে একত্রে প্রেম করছেন। তো এই যে এই অধ্যাপকের যে মানসিক বিকৃতি, এই বিকৃতি কিন্তু শুধু উপন্যাসের বিষয়বস্তু না। এরকম এবং আরো অনেক রকম বিকৃত মানুষজন কিন্তু সমাজে রয়েছে, তোমরা জানো। তোমরা এখন ১ম বর্ষ ২য় বর্ষে পড়ছো, এটা তোমরা জানো। এইটা যে উপন্যাসে তুলে আনা যেতে পারে, বা উপন্যাসের মধ্য দিয়ে এই চরিত্রগুলোকে চিহ্নিত করা যেতে পারে। ঠিক আছে? এই কাজটা, কারণ উপন্যাস তো যেন তেন ভাবে আনা যাবে না। উপন্যাসে তো একটা প্রোটোকল মেনে একটা শালীনতার মধ্যে নিয়ে আসতে হবে। সব কথা তো উপন্যাসে বলা যাবে না। হ্যাঁ? উম মানে এমনভাবে লেখা হয়েছে, তোমরা যদি এখন গিয়ে দিবারাত্রির কাব্যটা পড়ো, তোমরা বুঝতেই পারবে না যে এই ঘটনা ঘটেছে। কিন্তু আমি বললাম বলে বুঝতে পারবা। ঠিক আছে? যাই হোক, তো এই আ কৃতিত্বটা ১ম হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। খুব বেশিদিন উনি বাঁচেন নাই। প্রচুর মা মানে অভ্যাস জীবনযাপন মানে লাইফস্টাইল খুব ভালো ছিল না। প্রচুর মদ্যপানের ফলে তিনি মারা যান। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় খুব সচেতন, একজন সচেতন শিল্পী, জীবন ঘনিষ্ঠ শিল্পী। মনে রাখবা। আ তার কিছু বিখ্যাত উপন্যাস রয়েছে। কবি তার খুব বিখ্যাত উপন্যাস 'কবি', 'হাঁসুলি পাখির উপকথা' মনে রেখো। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় যে গুরুত্ব দুটো, একটা হলো তার সংলাপ তৈরি। আ মানে সত্যজিৎ তো বিভূতিভূষণের অনেক আ বা উপন্যাস থেকে সিনেমা তৈরি করেছেন। বলছেন যে বিভূতিভূষণের সংলাপ পড়লে মনে হয় একেবারে লোকের মুখ থেকে তুলে এনে বসিয়ে দেওয়া হচ্ছে, এখানে কোনো চেঞ্জ নাই। ফলে তার সংলাপ থেকে একটা শব্দ কাটতে গেলেও আমাকে বহুত চিন্তা করতে হয়েছে। আমি সাধারণত কাটতাম না। হ্যাঁ, মানে লুচির বদলে মানে সন্দেশের বদলে হালুয়া আমি দিতাম না। সন্দেশ থাকলে সন্দেশই দিতাম। হ্যাঁ, মানে লুচি সন্দেশ, লুচি হালুয়া এটা তিনি বলতেন না। লুচি সন্দেশ থাকলে লুচি সন্দেশই দিতেন। তার কিছু কারণ রয়েছে। সংলাপটা একেবারে ঘটনার সাথে পুরোপুরি মিলে যায় এরকম সংলাপ তৈরি করার ক্ষমতা বিভূতিভূষণের ছিল। আরেকটা বৈশিষ্ট্য হলো বিভূতিভূষণ অত্যন্ত ডিটেইল ধর্মী মানুষ ছিলেন। তিনি যে ঘটনাটাকে বর্ণনা করতেন, তুমি মানে হয়তো কোনো নায়িকা আম খাচ্ছে, এমনভাবে বর্ণনা করবেন যে তুমি এখানে বসে আছো বইয়ের সামনে, তুমি আমের গন্ধ পেতে শুরু করবে। তার বর্ণনাটা এরকম। বিভূতিভূষণের উপন্যাসগুলো মনে রাখবে 'পথের পাঁচালী', 'অপরাজিত', আরণ্যক, 'চাঁদের পাহাড়', 'আদর্শ হিন্দু হোটেল', এই জাতীয় উপন্যাসগুলো মনে রাখবে। এরপর আরো অনেকে আছেন, তার সবার কথা পড়বো না। আর মুসলমান যারা ঔপন্যাসিক বা মুসলমান যারা সাহিত্যিক, তারা আছেন মীর মশাররফ হোসেনকে পড়বো আমরা, সৈয়দ ওয়ালিউল্লাহ, হ্যাঁ, কাজী ইমদাদুল হক, সৈয়দ মুজতবা আলী, এদেরকে আমরা একদম পৃথক আরেকটা ক্লাসে পড়বো। ঠিক আছে? যেখানে আমরা মুসলমান সাহিত্যিকদের অবদান নিয়ে, কারণ এদের অবদানটা ভিন্ন ধারার, একই ক্লাসে পড়বো না, অন্য ক্লাসে আমরা একটা চলে যাব। আমার মনে হয় যে উপন্যাস নিয়ে আমাদের ক্লাসের ১ম অংশটুকু আজকে এখানে